সো হ্যালো এভরিওয়ান, আজকে যেটা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখবো সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার্স আর এরর অ্যানালিসিস। এটা তোমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের মধ্যেই আছে, ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার। এর মধ্যেই বেশিরভাগ বইতে আছে। আমি মেনলি যে বইটা ফলো করি সেটা হচ্ছে এসি বার্মা। তুমি এসি বার্মা করতে পারো, অথবা তুমি এনি বই তুমি ফলো করতে পারো। সব জায়গাতেই তুমি সিগনিফিক্যান্ট নাম্বার, এরর অ্যানালিসিস পেয়ে যাবে। খুব সিম্পল একটা চ্যাপ্টার, কিন্তু মেনলি এই চ্যাপ্টারের যে মেন জিনিসটা সেটা হচ্ছে এই সিগনিফিক্যান্ট নাম্বারস, এরর অ্যানালিসিস, রাউন্ডিং অফ। এগুলো হচ্ছে কাপল অফ রুলসের উপর বেস করে মনে রাখতে হয়। এই রুলসগুলোকে যদি তুমি খুব ভালো করে প্র্যাকটিসের মাধ্যমে রেডি করে নিতে পারো, তাহলে ওভারঅল চ্যাপ্টার ভীষণ ইজি ডাইরেক্ট রুলসের বেসিসে প্রবলেম সলভ হয়ে যায়। ওকে, কিন্তু এই রুলসগুলোই একটু মনে রাখা একটু ঝামেলার অনেকের মনে হয়। ওকে, তা সেটাই আজকে আমরা কুইকলি রিভিশন করে নেব, যে বা কত তাড়াতাড়ি আমরা এই রুলসগুলোকে মেমোরাইজ করে নিতে পারবো, যাতে করে এই রুলসগুলো দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা চলো কুইকলি তাহলে আমার স্ক্রিনে চলে আসো, যেখানে আমরা সিগনিফিক্যান্ট নাম্বার স্টার্ট করি। দেখো, সিগনিফিক্যান্ট নাম্বার বা ফিগার্সও বলে অনেকে, সিগনিফিক্যান্ট ফিগার্সও বলে। আচ্ছা, সিগনিফিক্যান্ট ফিগার্স মানেটা কি? ধরো তোমার কাছে একটা নাম্বার আছে 1.23। ওকে, এই নাম্বারসটা এলো কোথার থেকে? এই নাম্বারসটা অবভিয়াসলি কোনো মেজারমেন্ট অথবা ক্যালকুলেশন থেকে এসেছে। এই নাম্বারসটা যে কোনো কিছুর মেজারমেন্ট হতে পারে, লেন্থের মেজারমেন্ট হতে পারে, এনি টাইপ অফ মেজারমেন্ট হতে পারে, বা ক্যালকুলেশন হতে পারে। তাহলে এই যে নাম্বারটা তুমি পেয়েছো, আমি যদি বলি এই নাম্বারটা গ্যারান্টি কত যে এই নাম্বারটা একদম অ্যাকিউরেট, ওকে, মানে কতটা প্রিসাইজ, দেখো এটা কিন্তু ডিপেন্ড করবে তুমি যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেপোছো তার উপরে। ধরো তুমি এই নাম্বারটা হচ্ছে লেন্থ, তুমি একটা মিটার স্কেল দিয়ে মেপোছো। ওকে, ধরো এটা 1.23 মিটার, একটা মিটার স্কেল দিয়ে মেপোছো। তার মানে কি তুমি কিন্তু এই মিটার স্কেলে এই 1.23-র ওপরে মাপতে পারবে না। সেখানে কিন্তু খুব ছোট মাইক্রোস্কোপিক একটা লেন্থ হলেও কিন্তু বাদ পড়ে যাবে, যেটা তুমি মাপতে পারো নি মিটার স্কেলে। তাহলে তুমি কী মেপেছো? তুমি অ্যাকচুয়ালি এটা অ্যাভারেজ মেপেছো। ওকে, মানে অ্যাভারেজ বা খুব কাছাকাছি একটা 10 to 1.23 একটা নাম্বারকে তুমি মেজার করেছো। তা ঠিক আছে, তা নাম্বারসের প্রিসিশন ডিপেন্ড করবে কি তোমার যে ইনস্ট্রুমেন্ট ইউজ করেছো ইনস্ট্রুমেন্টের মেজারমেন্ট প্রিসিশনের উপরে। যখন তুমি যদি ক্যালিপার নিয়ে আসো, তাহলে তার প্রিসিশন অনেক বেশি, সে অনেক প্রিসাইজ মেজারমেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে সিগনিফিক্যান্ট নাম্বার এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝায় কি, যে কোনো নাম্বারের যে কোনো মেজারমেন্ট বা ক্যালকুলেশানে যে নাম্বারগুলো দেয়, সেই নাম্বারগুলোর মধ্যে কতগুলো নাম্বারে আমি কনফিডেন্ট। ওকে, মানে কতগুলো নাম্বার আছে ওই নাম্বারটার মধ্যে যেগুলো বিষয়ে আমি কনফিডেন্ট। ওকে, আর কতগুলো নাম্বার আছে যেগুলো সম্বন্ধে আমরা কনফিডেন্ট না। ওকে, এইটার বেসিস তৈরি করে সিগনিফিক্যান্ট নাম্বার। আর এটাই দরকার ফিজিক্সে। এগুলো যখন আমি পরে পড়াবো আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়াল ফিজিক্যাল মিনিংটা কী, সিগনিফিক্যান্ট নাম্বার কেন ফিজিক্সে পড়ানো হয়। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে সিগনিফিক্যান্ট নাম্বারসের নাম্বার অফ রুলস আছে। ফার্স্ট রুল হচ্ছে, যদি আমি আসি, তাহলে রুল নাম্বার 1 কি? রুল নাম্বার হচ্ছে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। ওকে, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। নন জিরো ডিজিট মানে কি? মানে জিরো নেই। ওকে, ধরো 12.3, 1.24, 5.6 or 7.8, 9, 1। ওকে, এই যে যতগুলো নাম্বার লিখলাম, প্রতিটা নাম্বারে কিন্তু কি আছে? কোনো জিরো নেই। তাহলে এই যে নাম্বারগুলো তুমি পেয়েছো কোনো একটা মেজারমেন্ট বা ক্যালকুলেশন থেকে পেয়েছো। ওকে, তাই নাম্বারগুলো তো এমনি তুমি কোথাও থেকে পেয়ে যাও না যে তোমার মনে হয়েছে গেস করে নাম্বার লিখে দিয়েছো না। ওকে, তুমি নাম্বারগুলো অবভিয়াসলি কোথাও থেকে একটা পেয়েছো, প্রতিটা নাম্বার, প্রতিটা নন জিরো নাম্বার। ওকে, তাহলে এই প্রতিটা নন জিরো নাম্বার, কোনো নাম্বারসের মধ্যে যদি নন জিরো নাম্বার থাকে, নন জিরো ডিজিট থাকে, তাহলে সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট। ওকে, তাহলে এই 12 এর সিগনিফিক্যান্ট ডিজিট কটা? দুটো। এইটার সিগনিফিক্যান্ট ডিজিট কটা? তিনটে। এটার কথা তিনটে, এটার কথা দুটো, এটার কথা চারটে সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, তাহলে ফার্স্ট রুল বোঝা গেল, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। 2, এ জিরো বিটুইন টু নন জিরো ডিজিটস
নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট মানেটা কি? এ জিরো বিটুইন টু নন জিরো ডিজিটস। ওকে, ধরো আমি এটা 101 নিলাম বা 102.003, ওকে, অথবা আমি নিলাম হচ্ছে 509.1, ওকে। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে জিরোগুলো আছে প্রতিটা দুটো নন জিরো ডিজিটের মাঝখানে, যেখানে ডেসিমেল থাকতেই পারে, কিন্তু জিরোগুলো কিন্তু প্রতিটা নন জিরো ডিজিটের মধ্যে আছে। ওকে, 509-এ এটা 9 আর 5-এর মধ্যে আছে। তাহলে যদি জিরো যে কোনো নন জিরো ডিজিটের মাঝখানে থাকে তাহলে সেটা কী হবে? সিগনিফিকেন্ট। সেই জিরোটা সিগনিফিকেন্ট হিসাবে ধরা হবে। ওকে, তাহলে এর সিগনিফিকেন্ট নাম্বার কটা? 3টে। এটার কথা 3 আর 3 6, এর কথা 4। ওকে, আচ্ছা যদি আগে থাকে লিডিং জিরোস, যদি লিডিং জিরোস থাকলে কী হবে? ধরো 0012, এটার মানে কি? এটার মানে কি 0012? এটা যদি কোনো মেজারমেন্ট হয়, 0012 কোনো মিনিং আছে? মিনিং নেই। তার মানে এই জিরো দুটোর কোনো মিনিংই নেই। ওকে, হয় এটা 12 হতে পারে, ওকে, কিন্তু আগে জিরো তার কোনো মিনিং হয় না। ধরো 0.001, ওকে, আগে জিরো, এর কোনো মিনিং নেই। ওকে, পয়েন্টের কথা আমি পরে আসছি। কিন্তু যদি একটা নাম্বার থাকে, যদি ডেসিমেল না থাকে, তার আগে জিরো মানে কি? আগে জিরো মানে কোনো মানেই নেই। ওকে, এটা যদি একটা লেন্থের মানে হয় 0001 লেন্থ মানে কি? এটা হয় 1 মিটার বা 1 সেন্টিমিটার এনিথিং, বাট 00001 এটা কোনো ডিফারেন্ট মিনিং তোমাকে দেবে না। ওকে, সুতরাং লিডিং জিরোস আর নট সিগনিফিকেন্ট। বোঝা গেল? সিম্পল জিনিস। ওকে, 4 নম্বর, ওকে, জিরো আফটার ডেসিমেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইজ সিগনিফিকেন্ট। কেন? মানে এটা কি? মানে ধরো 1.00 বা 1.2 ধরো একটা নাম্বার, আমি 1.00টা পরে আসছি, 1.2 একটা নাম্বার, 1.20 একটা নাম্বার, 1.210 একটা নাম্বার। ওকে, প্রথমে যদি আমি দুটো নাম্বারে আসি, 1.2 আর 1. এখানে সিগনিফিকেন্ট ডিজিট কথা, এখানে অবভিয়াসলি সিগনিফিকেন্ট ডিজিট 2। তুমি এটাকে অবভিয়াসলি বলতে পারো যে সিগনিফিকেন্ট ডিজিট 2, কিন্তু না। কেন না? তার একটা মিনিং আছে, ফিজিক্যাল মিনিং আছে। যদি জিরো একদম লাস্টে থাকে, জিরো আফটার দ্য ডেসিমেল বা ট্রেইলিং জিরো যেটাকে বলে, ট্রেইলিং জিরো আফটার ডেসিমেল, ট্রেইলিং জিরো একদম লাস্টে যদি জিরো থাকে ডেসিমেলের পরে, ওকে, তাহলে সেটা সিগনিফিকেন্ট হবে। তার মানেটা আমি বলছি। তার মানে এটা যদি আমি জিরোটাকে সিগনিফিকেন্ট ধরি, তাহলে আমার এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা আসবে? তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার 3টে আসবে। ঠিক এই কেসটাতে সিগনিফিকেন্ট নাম্বার কটা আসবে? জিরোটাকে আমার সিগনিফিকেন্ট ধরতে হবে, কারণ ট্রেইলিং জিরো আফটার দ্য ডেসিমেল, তাহলে 1 2 3 4, তাহলে 4 সিগনিফিকেন্ট নাম্বার। ওকে, তাহলে কেন এই জিরোটাকে ধরা হয়? ধরো 1.2 মিটার আর 1.20 মিটার, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা তোমার দেখে মনে হতে পারে দুটো তো একই জিনিস, তাহলে এই দুটো ডিফারেন্ট কি? এর পরের সংখ্যাটা যদি তোমাকে লিখতে হয়, এর পরের সংখ্যাটা হচ্ছে 1.3, তারপরের সংখ্যাটা হবে 1.4, ইজেন্ট কি? তাহলে কত করে বাড়ছে? 0.1 করে। এটা কত? 0.1 করে। ওকে, তাহলে এই যে মেজারমেন্টটা 0.1 করেই বাড়বে। তুমি 0.01 করে বাড়াতে পারবে না, এটা রুলস। ওকে, কিন্তু এইটা যদি দেখি, এইটার পরের নাম্বার কী হবে? এটার পরের নাম্বার হবে হচ্ছে 1.21, 1.22। তাহলে এটা কত করে বাড়ছে? এটা হচ্ছে 0.01 করে বাড়ছে, তাই তো? 0.01 করে বাড়ছে, ইজেন্ট ইট? তাহলে এটা 1.23, 0.01 করে বাড়ছে। ওকে, ঠিক এই জন্যই এই ট্রেইলিং জিরোটাকে সিগনিফিকেন্ট ধরা হচ্ছে। দুটো তাহলে সিস্টেম দেখো, এটা 0.01 করে বাড়ছে, এটা 0.01 করে বাড়ছে, 0.01 করে, আর এটা 0.1 করে বাড়ছে। ওকে, তার মানেটা তোমাকে বুঝতে হবে। এটা যদি কোনো ইনস্ট্রুমেন্ট হয়, এই ইনস্ট্রুমেন্টে লিস্ট কাউন্ট হচ্ছে 0.1, 0.1-এর কমে মাপতে পারে না, আর এর লিস্ট কাউন্ট হচ্ছে 0.01। এটা কিন্তু 0.01 পর্যন্ত কিন্তু মাপতে পারে, সুতরাং এটা আরও মোর প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট। ওকে, সুতরাং
এর সিগনিফিক্যান্ট নাম্বার বেশি। তাহলে একটা জিনিস কিন্তু জানলাম, মোর প্রিসাইজ দ্য ইনস্ট্রুমেন্ট মোর সিগনিফিক্যান্ট নাম্বার। ওকে, বোঝা গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এরপরেরটা কি, এর কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর লটা কি, যদি লিডিং জিরোস থাকে, লিডিং জিরো আমরা পড়েছি 0.0, আমরা কী পড়েছি, 0.0012 এটা পড়েছি। তাহলে লিডিং জিরোর কোনো মানে নেই, সিগনিফিক্যান্ট নাম্বার 2। যদি এবার এরকম থাকে 0.001, অবভিয়াসলি 0.001 লিডিং জিরো, কোনো ভ্যালু নেই। কেন নেই এটা আমাকে বুঝতে হবে। এইটা আমরা আগে করেছি, এইটা এখন আমরা করছি ডেসিমেল। ওকে, এইটার সিগনিফিক্যান্ট নাম্বার কটা? একটা। ওকে, 0.00032201, ওকে, বা 3201, আরটা নিলাম 3.001020। ওকে, সিমিলারলি এর সিগনিফিক্যান্ট ডিজিট কিন্তু 1। এটা ভালো করে দেখতে হবে, ভালো করে শুনতে হবে। এইটার সিগনিফিক্যান্ট ডিজিট কটা? এইগুলো কি, এগুলো হচ্ছে লিডিং জিরো। ওকে, দিজ আর দ্য লিডিং জিরোস কোনো ভ্যালু নেই। তাহলে এইটা হচ্ছে আমার সিগনিফিক্যান্ট নাম্বার 4। এইগুলো কি, লিডিং জিরোস, নো ভ্যালু, নো সিগনিফিক্যান্ট ভ্যালু। তাহলে আমার এই 4টে হচ্ছে আমার সিগনিফিক্যান্ট নাম্বার। আমি কি বলেছি, এই জিরোটাকে কেন নিলাম? এই জিরোটাকে নিলাম কারণ আমি বলেছি যে ডেসিমেলের পরে যদি ট্রেইলিং জিরো থাকে তাহলে সেটা সিগনিফিক্যান্ট। তার কারণটা কিন্তু আমি একটু আগেই বোঝালাম, একটা জিরো বেশি দেওয়া মানে ইনস্ট্রুমেন্ট আরও বেশি প্রিসাইজ হয়ে গেল। ওকে, সুতরাং ডেসিমেলের পরে একদম লাস্টে যদি জিরো থাকে দেয়াটা সিগনিফিক্যান্ট। ওকে, বোঝা গেল, সিম্পল কনসেপ্ট। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট নাম্বারগুলো শিখতে হবে, খুব সিম্পল। কিন্তু এই আইডিয়াটা বা এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে মনে রাখাটাই হচ্ছে মেন ব্যাপার। ওকে, আচ্ছা 6 নম্বরে যাই, আর কিছু আছে কিনা দেখি। 6 নম্বরে, আচ্ছা আর কিছু যদি থাকে, ফাইনাল জিরো, লিডিং জিরো। ওকে, আচ্ছা আরেকটা যে জিনিস আছে পিওর নাম্বার। ওকে, বা কনস্ট্যান্ট। ধরো কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে একটা তুমি একটা সায়েন্টিস্ট, তুমি বা কোনো সায়েন্টিস্ট একটা তোমার হচ্ছে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী বলেছে? 1.33। ওকে, প্রবলি গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে এইটা কি? এটা হচ্ছে মিজার্ড ভ্যালু, এটা অলওয়েজ ট্রু। তাহলে এর সিগনিফিক্যান্ট নাম্বার কত হবে? ইনফাইনাইট। যদি কোনো মিজার্ড ভ্যালু তুমি পাও, যদি ক্যালকুলেটেড না, মিজার্ড ভ্যালু যদি পাও, ওকে, মিজার্ড ভ্যালু অলরেডি মিজার করে তোমাকে নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তার সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু কত? সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে ইনফাইনাইট। ওকে, যেমন অ্যাভোগাড্রো নাম্বার যদি বলি 6.023 × 10⁻23, এর সিগনিফিক্যান্ট নাম্বার কত? তোমার দেখে মনে হতে পারে সিগনিফিক্যান্ট নাম্বার 4টে। অনেকে আবার 10⁻23 নিয়ে কনফিউশনে পড়বে, অবশ্যই বলবো সেটা। এটা সিগনিফিক্যান্ট নাম্বার তোমার 4খানা মনে হতে পারে, কিন্তু না, এটা হচ্ছে মিজার্ড ভ্যালু, এটা অলওয়েজ ট্রু, এটা তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে এর সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে ইনফাইনাইট। ওকে, ইনফাইনাইট। যেমন পাইয়ের ভ্যালু 3.14 এনিথিং, সিগনিফিক্যান্ট নাম্বার কত? ইনফাইনাইট। ওকে, ইনফাইনাইট, বোঝা গেল। যদি কোনো নাম্বার অলরেডি প্রুভড হয় তাহলে তার সিগনিফিক্যান্ট নাম্বার হবে ইনফাইনাইট। ওকে, আচ্ছা এবার আসো এই যে 0.001। ওকে, এই যে ট্রেইলিং জিরো, এতে আমি বললাম যে সিগনিফিক্যান্ট নাম্বার কটা? একখানা আছে। ওকে, তাহলে এই লিডিং জিরোগুলোকে কেন নেওয়া হয় না? ওকে, তার কারণ আছে, কারণ আমি ওয়ানটাকে কীভাবে লিখতে পারি? ওয়ানটাকে লিখতে পারি 1 × 10⁻³ ওকে, -3, হ্যাঁ -3, 10⁻³ অথবা এটাকে এরকমও লিখতে পারি 1 পয়েন্ট কত 0.1 × 10⁻²। ওকে, এটাও লিখতে পারি। ওকে, তাহলে কি এই কেসটাতেও তুমি দেখো সিগনিফিক্যান্ট নাম্বার 1, এটাতেও করো সিগনিফিক্যান্ট নাম্বার 1। ওকে, বোঝা গেল। তো এই লিডিং জিরোসকে আমরা নিই না, তার কারণ আছে। ধরো এটা হচ্ছে 0.001 কেজি। ওকে, তাহলে এটা এত কেজি মানে কত? এটা এত কেজি মানে 1 গ্রাম, তাই তো? 1/1000 গ্রামে 1 কেজি, তাহলে 1 গ্রাম মানে 1/1000, 0.001। ওকে, কেজি।
ওকে, তাহলে 1 kg ইজ ইকুয়াল টু 1 গ্রাম। ওকে, এখন এই জন্যই লিডিং জিরোকে নেওয়া হয় না। ওকে, তুমি আরও ইউনিট কমিয়ে 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 আরও অনেক বেশি বা ইউনিট বাড়িয়ে বাড়িয়ে এই কেজি থেকে তুমি আরও টনে নিয়ে গেলে বা এচে নিয়ে গেলে মেট্রিক টনে নিয়ে গেলে তোমার এখানে জিরোর সংখ্যা কমবে না, ওকে, বাড়তেই থাকবে। কিন্তু তুমি যদি দেখো বাড়তেই পারে, মানে যত খুশি বাড়াতে পারো। ওকে, কিন্তু আলটিমেটলি যদি তুমি দেখো এটা 1 গ্রাম। ওকে, সুতরাং এই যে লিডিং জিরোগুলো আছে এর কোনো মিনিং নেই। ওকে, বোঝা গেল? তাহলে আমরা কী কী জিনিস শিখলাম একবার প্রথম থেকে দেখিনি সিগনিফিক্যান্ট নাম্বারসে। যদি নন জিরো ডিজিট থাকে দে আর দ্য অল আর দ্য সিগনিফিক্যান্ট। ওকে, যদি জিরো থাকে, জিরো যদি দুটো নন জিরো ডিজিটের মাঝখানে থাকে, ওকে, নন জিরো ডিজিটের মাঝখানে থাকে, তাহলে সেই জিরোটাকেও সিগনিফিক্যান্ট নাম্বারে ধরা হবে। যেমন কি 101 তিনটে সিগনিফিক্যান্ট নাম্বার। ওকে, এখন যদি 1010 থাকে, ডেসিমেল নেই, 1010 এখানে সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু 3। কারণ কি? কারণ 101 ইন্টু 10⁻1 আমি লিখতে পারি। ওকে, বোঝা গেল? বা 10.1 ইন্টু 10⁻2ও লিখতে পারি। আমার এইভাবে করার কোনো শেষ নেই। আমি এটাকে এরকমও লিখতে পারি 1.01 ইন্টু 10⁻3, অথবা 0.101 10⁻4 এরকমভাবে আমি এর আগে আরও জিরো নিয়ে আসতে পারি, এখানে শুধু ওপরে পাওয়ার বেড়ে যাবে। সুতরাং বোঝা গেল কেন আমি এই লিডিং জিরোস আর এই যে ট্রেইলিং জিরোস যদি ডেসিমেল না থাকে কেন নিই না। তাহলে এই ট্রেইলিং জিরোসকে আমি নেবো না যদি ডেসিমেল না থাকে। এখানে হচ্ছে কিন্তু আমার সিগনিফিক্যান্ট নাম্বার 3টে, কিন্তু এই জিরোটাই যদি মাঝখানে থাকতো, মানে মাঝখানে যে জিরোটা আছে কিন্তু তাকে কিন্তু নেওয়া হবে। এটাই হচ্ছে মেজারমেন্ট। ওকে, তা লিডিং জিরোস আর নট সিগনিফিক্যান্ট। লিডিং যদি কোনো জিরো থাকে 0.001, লিডিং জিরোস আর নট সিগনিফিক্যান্ট, শুধু অনলি ওয়ান সিগনিফিক্যান্ট ভ্যালুস। জিরো আফটার দ্য ডেসিমেল, এইটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। ডেসিমেলের পরে যদি একদম লাস্টে কোনো পয়েন্টে জিরো থাকে তাহলে কিন্তু সেটা সিগনিফিক্যান্ট, কারণ সেটা ইনস্ট্রুমেন্টের প্রিসিশন বোঝাতে কাজে লাগানো হয়। ওকে, বোঝা গেল? আচ্ছা, আর একটা কি, যদি কোনো মিজার্ড ফাইনাল ভ্যালু দেওয়া থাকে, পিওর নাম্বার বা হোল নাম্বার, ওকে, যেটা চেঞ্জ আর নেই, যেমন রিফ্রাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু কোনো একটা মেটেরিয়ালের, বা কোনো একটা মেটেরিয়ালের কোনো প্রপার্টির ভ্যালু, বা অ্যাভোগাড্রোস নাম্বারের ভ্যালু, মানে এটা ওর প্রপার্টি, এটা অলরেডি মিজার্ড, ওকে, ফাইনাল, তাহলে এর কিন্তু সিগনিফিক্যান্ট নাম্বার যদি তোমাকে জিজ্ঞেস করে তোমাকে কিন্তু ইনফাইনাইট লিখতে হবে। বোঝা গেল? এটাই হচ্ছে রুলস। ওকে, আচ্ছা, তাহলে সিগনিফিক্যান্ট নাম্বার সম্বন্ধে আইডিয়া গেল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাউন্ডিং অফ। রাউন্ড অফ, হ্যাঁ, রাউন্ড অফ তোমরা সবাই করেছো, সুতরাং রাউন্ড অফ নিয়ে কোনো ঝামেলা নেই। রাউন্ড অফে একটা, দুটো, তিনটে, চারটে রুলস মতো আছে। ও 4-5টা রুলস আছে। ওকে, সিম্পল একদম, তোমরা অলরেডি কয়েকটা রুল জানো, কিছু রুলস আমাদের জানতে হবে। তাহলে 1 নম্বর রুল ধরো 6, 7, 9, ধর 7, 9 দাও, 6, 7, এটা 5-এর বেশি, তাহলে রাউন্ড করলে কী হবে? 123.7, কোনো প্রবলেম রাউন্ড করলে? আচ্ছা, 123.61, 5-এর কম, ওকে, 5-এর কম রাউন্ড করলে কত হবে? রাউন্ড করলে কিছুই হবে না, 123.6, এটা অলওয়েজ তোমরা জানো, তাই তো? রাউন্ড যদি করি আর লিখছি, রাউন্ড করি, যেহেতু এটা 5-এর কম, তাহলে নাম্বারস লেস দ্যান 5, অর সরি, এখানে কত? নাম্বার গ্রেটার দ্যান 5, এখানে কত? নাম্বার লেস দ্যান 5। তাহলে এটাতে কোনো সমস্যা আছে? যদি গ্রেটার দ্যান 5 হয়, তোমরা চিরকাল মানে এতদিন পর্যন্ত তাই করে এসেছো, গ্রেটার দ্যান 5 বলে অবভিয়াসলি আমি আগের সংখ্যাটার সঙ্গে একটা 1 ইউনিট বা 1 যোগ করে আমি আগের সংখ্যাটা বাড়িয়ে দিই। যদি 5-এর কম হয় তাহলে আগের সংখ্যাটা অ্যাজ ইট ইজ রেখে দিই, অবভিয়াসলি কমাই না, অ্যাজ ইট ইজ রেখে দিই। আচ্ছা, প্রবলেমটা তখন আসে যখন হচ্ছে 123.65 আছে। ওকে, আমি অনেকগুলো নাম্বার নিই, 6, 5, যখন 5 নিজে আছে তখন এবার কি করা যাবে? এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা শিখে এসেছি সেটা হচ্ছে আমরা এই 6টাকে বাড়িয়ে দিই অনেক সময়। ওকে, কিন্তু এটা অ্যাকচুয়াল রুল না, এই রুলটা আমাদের আজকে শিখতে হবে, একদম অ্যাকচুয়াল যে রুলটা আছে সেইটা। যদি একদম 5 আছে, ওকে, তখন এবার কি করবে? ওকে, দেখো এখানে রুল আছে, আগে একটা রুল আমি বলে নিই। ধরো 1, 2, 3, 3-4টে নাম্বার লিখে নিই, 2,
5 1 1 2 3 2 5 3, ওকে 1 2 3 2 5 0 1 2 3 3 5 0। অনেকগুলো নাম্বার লিখলাম, অনেকগুলো পসিবিলিটিস লিখলাম, এবার একটা একটা করে আসবো। দেখো যদি 5 থাকে, ওকে, যদি 5 থাকে আর 5-এর পরে যদি কোনো একটা নন জিরো ডিজিট থাকে, যদি আফটার 5 ইফ এনি নন জিরো ডিজিট যদি 5-এর পরে যদি কোনো নন জিরো ডিজিট থাকে, তাহলে আমি কি করব, তাহলে আমি এই আগেরটাকে 1 বাড়িয়ে দেবো, তাহলে 1 2 3.3। এটাই কী হবে, নন জিরো ডিজিট আছে, 5-এর পরে নন জিরো ডিজিট আছে কি নেই? 5-এর পরে এই নন জিরো ডিজিট, এটাও নন জিরো ডিজিট, ওকে, তাহলে এটাও কী করবো 1 2 3.3, ওকে। আমি 5টাকে বেস ধরে কিন্তু কাজ করেছি, আমি 5টাকে এবার বাড়িয়ে দেবো না, জানো, আমি 5-এর পরের কথা বলছি, মানে এই 5টাকে বেস ধরে আমি দেখব 5-এর পরে যদি নন জিরো ডিজিট থাকে, তাহলে আমি কি করব, তাহলে 5-এর আগে যে নাম্বারটা আছে সেটা বাড়িয়ে দেবো। এবার ধরে এমন একটা নাম্বার পেলে 5-এর পরে 0 আছে বা কিছু নেই, মানে কি 0 আছে, তাই তো, বা 0 আছে আমি ধরে নিলাম, ওকে। যদি 1 2 3.250 1 2 3.350 0 আছে, 5-এর পরে যদি 0 আছে, এবার কি করব, এবার হচ্ছে যদি 5-এর আগের সংখ্যাটা ইভেন হয় তাহলে কি করব, নো চেঞ্জ 1 2 3.2 রাউন্ড অফ, তাহলে রাউন্ড অফে কী হবে, রাউন্ড অফে নো চেঞ্জ। যদি 5-এর পরে 0 থাকে অথবা কিছু না থাকে আর আগের সংখ্যাটা যদি অড হয় তাহলে কী হবে, 1 ইউনিট ইনক্রিজ, ওকে, 1 ইনক্রিজ, তার মানে 1 2 3 কী হবে 4। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত বুঝলে। তুমি কোনটা জানতে, তুমি এইটা জানতে, 5-এর বেশি হলে অবভিয়াসলি আগের সংখ্যাটা 1 বাড়ে, 5-এর কম হলে অবভিয়াসলি একটা সংখ্যাটা 1 মানে একই থাকে, ওকে, তাই তো। আচ্ছা, যদি 5 থাকে তখন এসে সমস্যা, 5-এর পরে যদি যে কোনো নন জিরো ডিজিট থাকে, এনি নন জিরো ডিজিট 1 to 9 এনি নন জিরো ডিজিট থাকে, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, ওকে। ঠিক এরকমই যেমন আগের সংখ্যাটা 1 বেড়ে গেছে। যদি শুধু 5 থাকে বা 0 থাকে, তাহলে আমি আগের সংখ্যাটা 5-এর আগের সংখ্যাটা দেখব, যদি আগের সংখ্যাটা ইভেন হয়, ইভেন মানে জোড় সংখ্যা অনেকে বলে 2 4 6 8, ইভেন হয় তাহলে আমার অ্যাজ ইট ইজ থাকবে। যদি অড হয় তাহলে আমার কী হবে, 1 বেড়ে যাবে। বোঝা গেল? ওকে, সিম্পল। এইবারে আমি যেটা করব, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ নাম্বারস। আরে এগুলো তো জানো, মাল্টিপ্লিকেশন এগুলো সবাই জানে, ওকে, এখানে অত কঠিন কিছু নয়। ধরো প্রথমে করব অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। অ্যাডিশন মানে কি, ধরো দুটো নাম্বার আছে 12.3 আর 10.01। বোঝা গেল? এ দুকে অ্যাড করব, তাহলে 12, আমি যদি একটা 1 সেকেন্ড এখানে, জাস্ট এ সেকেন্ড, ওকে 12.3 প্লাস 10.01 কত হচ্ছে, ওকে 12.31, অটোমেটিক্যালি চলে আসে এখানে 12.31। তাহলে এটা তো আমার বেরোলো, ওকে, কত বেরোলো 12.31, এটা তো বেরোলো। এবার একটা রাউন্ড অফ করতে হবে, ওকে। দেখো এখানে হচ্ছে রুলসটা আছে, অ্যাডিশন বা সাবস্ট্রাকশন দুটোর ক্ষেত্রে একই রুল, ওকে। যদি আমাকে দেখতে হবে লিস্ট ডেসিমাল পয়েন্ট কোনটাতে আছে, এই নাম্বারটার আমার সিগনিফিকেন্ট নাম্বার করা 3টে, এই নাম্বারটার সিগনিফিকেন্ট নাম্বার 4টে। আমার সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু অ্যাডিশনাল আর নো
significant number C for addition and subtraction. আমরা কি দেখব? শুধুমাত্র দেখব যে পয়েন্টের পরে যেটাই কম নাম্বারস আছে সেইটার সেই কম নাম্বারের পয়েন্টটাই আমি আমার অ্যাডিশনের যে রেজাল্টটা আসবে সেটাতে দেবো। তার মানে কি 12.3 প্লাস 10.01 ইজ ইকুয়াল টু 22.31, এটা আমার বেরিয়েছে। ওকে, এই নাম্বারটার পয়েন্টের পরে কটা ডিজিট আছে? একটা ডিজিট। এই নাম্বারটার পয়েন্টের পরে কটা ডিজিট আছে? দুটো ডিজিট। হ্যাঁ কি না? ইয়েস অর নো? ওকে, তাহলে পয়েন্টের পরে যেটা কম একটা ডিজিট সেটাই আমার এখানে হবে। তাহলে এখানে রাউন্ড আপ করলে কী হবে? 22.3, একটা ডিজিটই হবে। ওকে, আচ্ছা আরেকটা করি, 12.0012, ওকে, 10.01, ওকে, অ্যাডিশন করি 12.0012, সাবস্ট্রাকশনও করবো 10.01 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? হ্যাঁ, দিয়ে দিল 12.011। তাহলে আমি কতটা রাউন্ড আপ করবো? আচ্ছা আমি এটা এরকমভাবে করবো না, এটা আমি 6 দিয়ে দিই, 6, ওকে, এটা আমি 6 দিয়ে দিই ইজ ইকুয়াল টু কত? সামথিং রং, এটা হচ্ছে 6, 12.0012 প্লাস 10.06 ইজ ইকুয়াল টু, হ্যাঁ, 22.061, 0612 আছে এখানে একটা, 22.0612। আচ্ছা এই আগেরগুলো দেখে নেবে যে আগেরগুলো ক্যালকুলেশন আমার সিস্টেম ঠিকঠাক করেছে কিনা। আমি এটাই হঠাৎ করে দেখলাম যে এটা ক্যালকুলেশন সবসময় ঠিক করছে না, কারণ আমার হাতের লেখা বাজে দেয়। যাই হোক, ওকে, তাহলে এটা আসলো। এখন আমাকে দেখতে হবে ডেসিমেলের পরে কোনটাতে সবথেকে কম ডিজিট আছে। এইটাতে কটা আছে ডেসিমেলের পরে? দুটো। এটাতে কটা আছে? চারটে। এর সিগনিফিকেন্ট ডিজিটের নাম্বার কত? একটা, দুটো, তিন, চারটে, পাঁচ, ছটা, 6 সিগনিফিকেন্ট ডিজিট আছে এতে, 6 সিগনিফিকেন্ট ডিজিট ফিগার আছে। এটা সিগনিফিকেন্ট ফিগার চারটা। আমি সিগনিফিকেন্ট ফিগার সম্বন্ধে আমি দেখার আমার দরকারই নেই, আমি দেখব অ্যাডিশন আর সাবস্ট্রাকশনের জন্য অনলি ডেসিমেলের পরে কটা পয়েন্ট আছে। এটাই দুটো, এটাই চারটে। তাহলে আমি কোনটা নেবো? লিস্টটা নেবো, দুটো নেবো। তাহলে আমি ডেসিমেলের পরে দুটোই নেবো, তাহলে 22.06। আচ্ছা ফর অ্যান এক্সাম্পল, যদি আমার এটা এরকম হতো 12.005, ওকে, আর এটা হচ্ছে 10.06, ওকে, অ্যাডিশান করবো। অ্যাডিশান করলে কত হবে? দে নাম্বারটা দে। হ্যাঁ, এই নাম্বার ভুল দিয়েছে, নাম্বার আমি লিখে দিচ্ছি, সরি প্লিজ ডোন্ট গিভ দ্য নাম্বার। এই এখানেই লিখবো 22, ওকে, 22.065, ওকে, বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমি কি করব? ডেসিমেলের পরে কোনটায় লিস্ট আছে? এটাতে লিস্ট আছে, দুখানা ডিজিট আছে, তাহলে আমি দুটো ডিজিট পর্যন্ত রাউন্ড আপ করবো। তাহলে আমি কি লিখবো? 22.06 লিখে দিলাম, পরীক্ষায় লিখে দিয়ে আসলাম, আমার কেটে 0 দিয়ে দিল। ওকে, 0 দেবে কি দেবে না? ওকে, না 0 হয়তো দেবে না, আমি ধরলাম। তাহলে এটা কী হবে? রাউন্ড আপ যদি করি তাহলে কী হবে? 22.06, দুটো ডিজিট পর্যন্ত রাউন্ড আপ করে দিলাম। এখানে একটা জিনিস ভালো করে দেখতে হবে, এখানে কিন্তু রাউন্ড আপ যখন করছি 5 আছে, ওকে, 5-এর আগে কী আছে? ইভেন আছে, ওকে, তাহলে 5-এর আগে ইভেন থাকলে কী হয়? ইভেন থাকলে নো চেঞ্জ হয়, তাই আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি। এই সংখ্যাটাই যদি এরকম হতো 12.005, ওকে, আচ্ছা আরেকটা নাম্বার কত? 10.05, তাহলে এদের যদি ক্যালকুলেশন করতাম তাহলে এটা কি হতো? হচ্ছে 22.055, ওকে, 055। এটাকে যখন রাউন্ড আপ করবো আমি দেখবো কি সাবস্ট্রাকশন আর অ্যাডিশন। ডেসিমেলের পরে লিস্ট কটা আছে? দুটো আছে, তাহলে এটা দুটো ডিজিট পর্যন্ত রাউন্ড আপ হবে। তা রাউন্ড আপ যখন করবো তখন কীরকম করবো? রাউন্ড আপ যদি দুটো ডিজিট মানে 0.5 পর্যন্ত থাকতে হবে। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই 5-5-এর আগে কী আছে? 5-এর আগে আছে আমার
অড নাম্বার, তাহলে আমার এটা কী হবে, 5টা 6 হয়ে যাবে, 0 6, তাহলে এটা কিন্তু রাইট আছে। এইখানে যদি তুমি এরকম লিখে দিয়ে চলে আসো 0 5, তোমাকে কিন্তু কেটে 0 দিয়ে দিতে হবে। এইগুলোই হচ্ছে ট্রিক্স অ্যান্ড ট্রিপস মনে রাখতে হয় আমাদের সিগনিফিকেন্ট নাম্বার রাউন্ডস আপসে। আর এইখানেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যায়। তো কিন্তু এগুলো কিন্তু খুব একটা কঠিন জিনিস না, ওকে, এগুলো শুধু মনে রাখতে হয়, ওকে। আমারও মনে আছে, তোমাদের কেন মনে থাকবে না, ওকে। আর আমি তো সারাদিন ধরে এইসব প্র্যাকটিস করে যাচ্ছি না, ওকে। এগুলো মনে থেকে যায়, তুমি যদি খুব ভালো করে একবার ভালো করে শিখে নাও। তাহলে চলো মাল্টিপ্লিকেশন, এবার আমাদের সিগনিফিকেন্ট ডিজিটটা তাহলে আমাদের বুঝতে হবে মাল্টিপ্লিকেশনে কীভাবে করে, ওকে। দেখো মাল্টিপ্লিকেশন বলো আর ডিভিশন বলো, এই দুটো রুলের ক্ষেত্রে ধরো আমি একটা নাম্বার নিলাম 12.24 আর হচ্ছে 0.2, এই দুটো মাল্টিপ্লাই করবো, ওকে। আর এই দুটোকে আবার ডিভিশন করবো, মাল্টিপ্লাই করি 12.24 ইন্টু 0.2 করলে কত হবে, 12.24-এর সঙ্গে 0.2 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হবে হচ্ছে 2.448, ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর যদি আমি ডিভিশন করি 12.24/0.2, তাহলে কত হবে, এটা 61 কত 2, ওকে, বোঝা গেল 61.2। আর এটা ঠিক আছে, এটাকে যদি আমি করি মাল্টিপ্লাইটা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এদের ক্ষেত্রে যখন আমি রাউন্ড আপ করবো তাহলে সিগনিফিকেন্ট নাম্বার আমি কিভাবে বার করব, তাহলে সিগনিফিকেন্ট নাম্বার বার করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে আগেরটায় আমরা কি করেছিলাম, অ্যাডিশন বা সাবস্ট্রাকশানে আমরা এটা দেখেছিলাম যে ডেসিমালের পরে কোনটাতে সব থেকে কম বা লিস্ট ডিজিট আছে, ওকে। কিন্তু এখানে আমরা দেখব কোনটাতে লেস সিগনিফিকেন্ট ডিজিট আছে, ওকে। এইটা কিন্তু ডিফারেন্স। সাবস্ট্রাকশন বা অ্যাডিশনে আমরা দেখেছিলাম যে ডেসিমেলের পরে কোনটাতে সব থেকে কম লিস্ট ডিজিট আছে, ওকে। যেমন এইটাতে দেখো, এটা ডেসিমেলের পরে এটাতে একখানা ডিজিট আছে, এখানে দুটো ডিজিট আছে, ওকে। তাহলে আমি একখানা ডিজিট পর্যন্ত রাউন্ড আপ করব, ওকে। আর রুলস রাউন্ড অফের যেরকম রুলস, 5-এর আগে থাকলে কী হবে, 5-এর আগে ইভেন থাকলে কী হবে, অড থাকলে কী হবে, 5-এর পরে কোনো নাম্বার থাকলে সেম অল দ্য রুলস এখানে লাগু হবে, ওকে। শুধু আমাদের এটা দেখতে হবে যে ডেসিমেলের পরে যদি যেটার ক্ষেত্রে যেটা কম নাম্বার আছে, ডিজিট আছে, এই সাবস্ট্রাকশন আর অ্যাডিশনের ক্ষেত্রে সেই পর্যন্ত আমাদের রাউন্ড আপ করতে হবে। মাল্টিপ্লিকেশন আমাকে দেখতে হবে কোনটাতে সব থেকে কম সিগনিফিকেন্ট ডিজিট আছে। এটা সিগনিফিকেন্ট ডিজিট 4টে, সিগনিফিকেন্ট ডিজিট একটা, কারণ কি লিডিং জিরোস আর নট সিগনিফিকেন্ট, ওকে। তাহলে আমার একটা ডিজিট পর্যন্ত আমাকে কী করতে হবে, একটা ডিজিট পর্যন্ত আমাকে রাউন্ড আপ করতে হবে। একটা ডিজিট পর্যন্ত রাউন্ড আপ করতে হবে মানে কি, তার মানে এর রাউন্ড আপ করলে অনলি দাঁড়াবে 2, ওকে, বোঝা গেল। একটাই সিগনিফিকেন্ট ডিজিট হতে হবে, মানে এর একটা সিগনিফিকেন্ট ডিজিট মানে এরও একখানাই সিগনিফিকেন্ট ডিজিট হবে, তাহলে এর ভ্যালু দাঁড়াবে 2, ওকে, ক্লিয়ার, ওকে। কিন্তু এইটার ক্ষেত্রে আমি কী করবো, এরও তো একটা সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে এইটাতে আমি এবার কিভাবে একটা সিগনিফিকেন্ট ডিজিট করব, আমি যদি 61 করি তাহলে কী হয়ে যাবে, তাহলে এটা খুব একটা ভালো এক্সাম্পল, 61 করলে তো দুটো সিগনিফিকেন্ট ডিজিট হয়ে গেল, ওকে। কিন্তু আমি কি বলেছি, যেটা সবথেকে কম সিগনিফিকেন্ট ডিজিট তার নাম্বারের সঙ্গে রেজাল্টেন্ট সিগনিফিকেন্ট ডিজিট নাম্বার সমান হতে হবে, তাহলে এতে সবথেকে কম কোনটা 0.2, মানে একটা সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে এটারও একটা সিগনিফিকেন্ট ডিজিট হতে হবে। সুতরাং এটাকে রাউন্ড অফ করলে আমার কি দাঁড়াবে, রাউন্ড অফ করলে হবে 60 যদি আমি লিখি তাহলে দেখো এই জিরোর কোনো ভ্যালু নেই, মানে 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 এই জিরোটাকে আমরা সিগনিফিকেন্ট ধরি না। যদি আমার ডেসিমেলের পরে থাকতো তাহলে আমি ধরতাম, কিন্তু ডেসিমেলের পরে নেই যেহেতু, তাহলে আমি এটাকে সিগনিফিকেন্ট ধরি না, কারণ আমরা কী লিখতে পারি, 6 × 10 লিখতে পারি, ওকে। তাহলে এরও সিগনিফিকেন্ট ডিজিট হয়ে গেল 1, তাহলে এটা কিন্তু রং, এটা কিন্তু রাইট। এইগুলো একটু কনসেপচুয়াল কোশ্চেন, এরকম কোশ্চেনই তোমাকে দেবে আর তোমাকে সেটা করতে হবে। তাহলে বোঝা গেল সিগনিফিকেন্ট ডিজিটে কী কী জিনিস আছে, ওকে। এটাই হচ্ছে টোটাল সিগনিফিকেন্ট ডিজিট, ওকে। আচ্ছা, এবার আমরা কুইকলি একটা জিনিস শুরু করি, সেটা হচ্ছে এরর অ্যানালিসিস।
দেখো এরর অ্যানালাইসিস মানে তুমি যে মেজারমেন্টটাই করবে সেই মেজারমেন্টে একটা এরর থাকবে। তুমি কত অ্যাকুরেট মেজার করবে, ওকে? তুমি মাইক্রোস্কোপিক লেভেলে গিয়েও যদি মেজার করো তাহলে দুটো অ্যাটমের মাঝখানে হয়তো ছোট্ট একটুখানি জায়গা তুমি মেজার করতে পারবে না। তাহলে এরর তোমার মেজারমেন্টে থাকবেই। কিন্তু আমাদের তাহলে কি করতে হবে, আমরা চেষ্টা করব যত কম এরর করা যায়। ওকে, এররটাকে আমরা যদি বার করতে পারি যে কতটা এরর করেছি, তাহলে আমার আমার তাহলে কী হবে, আমাদের মেজারমেন্টে তত প্রিসিশন হবে। ওকে, এরর ফ্রি কাজ হয় না, এরর ফ্রি মেজারমেন্ট হয় না, ক্যালকুলেশন হয় না, এরর থাকবেই। কিন্তু আমাদের কাজ হলো এররটাকে কমানো বা এররটাকে ডিফাইন করা যে কতটা এরর আছে। ধরো আমি বললাম একটা, তুমি একটা লেন্থ মেজার করছো, সেই লেন্থটা হচ্ছে এক্স। ওকে, এখন লেন্থটাও তুমি মেজার করলে, এই যে পেন্সিলটা, এই পেন্সিলটার লেন্থ তুমি মেজার করেছো। ওকে, যেটা হচ্ছে লেন্থ কত, এক্স। এখন তুমি কি দিয়ে মেজার করেছো, তুমি মিটার স্কেল দিয়ে মেজার করেছো। ওকে, বা 10 সেন্টি বা তোমার হচ্ছে 100 সেন্টিমিটারের একটা মিটার স্কেল দিয়ে মেজার করেছো। ওকে, তাই তো? হ্যাঁ, 1 মিটার স্কেল দিয়ে একটা মেজার করেছো। তাহলে স্কেল দিয়ে মেজার করার সময় স্কেলের সামনে একটু হয়তো জায়গা ফাঁকা ছিল, বা এটা একদম পুরো মাইক্রোস্কোপিক লেভেলে একদম ওই পর্যন্ত যেতে পারো, লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত একটুখানি পজিশন মাপতে পারো নি, যেটা মাপার জন্য তোমার হয়তো অন্য কোনো প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট লাগতো, যেমন ক্যালিপার। ওকে, যদি এর রেডিয়াস মাপতো তাহলে বার্নিয়ার স্কেল, এই সমস্ত অনেক কিছু আছে। ওকে, স্ক্রু গেজ নিয়ে আসতে হতো। তাহলে প্রিসাইজ মেজারমেন্ট পর্যন্ত তুমি যেতে পারো নি। ওকে, তাহলে কিছু পরিমাণ এরর আছে, সেই এররটা বড়ও হতে পারে, সেই এররটা কম হতে পারে। তুমি হয়তো একটু বেশিই মেপে ফেলেছো, এরকমও হতে পারে, বেশি মেপে ডাইরেক্টলি নিয়ে নিয়েছো যে আচ্ছা এইটা, এটা হচ্ছে লেন্থ হচ্ছে তোমার 12.3, ওকে, 12.3 সেন্টিমিটার আমি ধরে নিলাম। ওকে, বা কিছু একটা ধরে নিলাম। ওকে, বোঝা গেল? তাহলে এটা কিন্তু বেশিও হতে পারে, কম হতে পারে। তাহলে কতটা কম কতটা বেশি, হয় আমার বেশি ডেল্টা এক্স পরিমাণ অথবা কম ডেল্টা এক্স পরিমাণ। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে এই যে ডেল্টা এক্স, এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এরর। এরর, ওকে, এটাই হচ্ছে এরর। তাহলে এই এররটা কি, এই এররটাই হচ্ছে তুমি যে মেজারমেন্টটা করেছো সেটা বেশি বা কম। তার মানে এটাকে অ্যাকচুয়ালি লেখা হয় এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে কি তুমি যে মেজার করেছো সেইটা, হ্যাঁ না, যেটা মেজার করেছো। তাহলে এই দুটোর মধ্যে থেকে আমরা কি পাবো, দুটোর মধ্যে থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু মানে যেটা অরিজিনাল ওর লেন্থ বা অরিজিনাল ওর ভ্যালু। ওকে, আর সেটা কীভাবে পাচ্ছি, যেটা তুমি মেজার করেছো আর তার থেকে তুমি কী করছো, এররটাকে যোগ করছো বা অ্যাডিশন করছো বা সাবস্ট্রাকশন করছো, করে আমি ট্রু ভ্যালুটা পাচ্ছি। ওকে, এইবারে আমি তোমাকে যদি বলি, তুমি তো ট্রু ভ্যালু পেয়ে গেলে, আমি যদি বলি এবারে এররটা ক্যালকুলেট করো, এরর কীভাবে ক্যালকুলেট করবে। ওকে, এরর ক্যালকুলেটটা তাহলে করতে হবে তো। তাহলে এরর ক্যালকুলেশনের অনেকগুলো প্রসেস আছে, বা অনেকগুলো এরর বলা হয়, ক্যালকুলেটর তারপরে আসি। অনেক রকমের এরর, অনেক রকমভাবে এররকে আমরা ডিফাইন করি। একটা হচ্ছে অ্যাবসলিউট এরর, দুই হচ্ছে রিলেটিভ এরর, আর 3 নম্বর হচ্ছে পার্সেন্টেজ এরর। একদম সিম্পল। অ্যাবসোলুট এররটা কি, অ্যাবসোলুট এররটা হচ্ছে পজিটিভ এরর, বা অ্যাবসোলুট ভ্যালু মানে কি বলে পজিটিভ ভ্যালু, বা যাই হোক, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু, ওকে, আইডিয়াল ভ্যালু বা রিয়েল ভ্যালু। ওকে, রিয়েল ভ্যালু যেটা অ্যাকচুয়াল ওর লেন্থ মাইনাস এক্স তুমি যেটা মেজার্ড করেছো। বুঝতে পারলে কি, বুঝতে পারলো? তাহলে আইডিয়াল ভ্যালু এক্স, আর তুমি ধরো মেজার করেছো x1, বোঝা গেল? এইটা হচ্ছে তোমার এরর, তুমি তাহলে ক্যালকুলেশন করে ফেললে। তুমি একটা যেটা মেজার করেছো সেইটাকে ট্রু ভ্যালুর থেকে, ট্রু ভ্যালু বা রিয়েল ভ্যালুর থেকে যদি তুমি মাইনাস করে দাও বা সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে কি পেয়ে যাবে, তুমি এরর পেয়ে গেলে। নো, দিস ইজ নট দ্যাট মাচ সিম্পল। ওকে, কেন সিম্পল না, তুমি ট্রু ভ্যালু পাবে কোথার থেকে? তাহলে তুমি এই ট্রু ভ্যালুটা বা ট্রু বা রিয়েল ভ্যালুটা তুমি পাবে কোথার থেকে? তুমি এর অ্যাকচুয়াল যে রিয়েল ভ্যালু, তাহলে এটা পাবে কী করে? সেটা সেটা দেখো, সেটা পাওয়া সম্ভব না। ওকে, সেটা পাওয়ার একটা প্রসেস আছে। ওকে, সেটা পাওয়ার একটা প্রসেস আছে। প্রসেসটা কীরকম? প্রসেসটা হচ্ছে, ধরো তুমি ধরো তুমি একই একটা মেজারমেন্টের, ওকে, একটা লেন্থে বারবার মাপ নিয়েছো, অনেকবার মাপ নিয়েছো। ওকে, অনেকবার মাপ নিয়েছো।
ওকে, ধরো লেন্থটাকে তুমি প্রথমবার মাপ নিয়েছো, তোমার ভ্যালু বেরিয়েছে x1, পরের বার ভ্যালু নিয়েছে x2, পরের বার আবার মেজার করেছে, একটু কম ভ্যালু পেয়েছে, ধরো x3, এরকমভাবে তুমি n নাম্বার অফ টাইমস এটাকে মেজার করেছো। ওকে, এই মেজার করার পরে প্রতিটা মেজারমেন্টকে তুমি যদি অ্যাডিশান করে তুমি অ্যাভারেজ বার করো। অ্যাভারেজ বার করার নিয়ম কি, নাম্বার অফ টাইমস দিয়ে ভাগ করে দিতে হয় বা ডিভাইড করে দিতে হয়, তাহলে তুমি একটা ভ্যালু পাবে, সেটা কি কি বলা হয়, অ্যাভারেজ ভ্যালু। এই অ্যাভারেজ ভ্যালুটা কি আমরা অ্যাজ এ ট্রু ভ্যালু ধরে নিই, অ্যাজিউম করি, ট্রু ভ্যালু অ্যাজিউম করি। বোঝা গেল কি বোঝা গেল? ইয়েস, তাহলে এইটাকেই আমরা অ্যাজ এ ট্রু ভ্যালু ধরে নিই। তাহলে ট্রু ভ্যালুটা তো পাওয়া গেল। ওকে, বোঝা গেল? তাহলে ট্রু ভ্যালুটা তো আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে ট্রু ভ্যালু বার করতে গেলে একটা মেজারমেন্টকেই বারবার রিপিটেটিভ করে সেটাকে যদি অ্যাভারেজ করে নিই, তাহলে আমরা ধরে নিই যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রু ভ্যালু। ওকে, আচ্ছা, তাহলে আমি এরর কি করে বার করব? এরর, তাহলে ডেল্টা এক্স বার করলে কী হবে, এই যে ট্রু ভ্যালু, এই ট্রু ভ্যালুর থেকে তুমি যদি তোমার এররকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি তুমি যেটা মেজার করো সেটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি এরর পেয়ে যাবে। ওকে, অ্যাবসলিউট এরর মানে কি, এর হচ্ছে আমি যদি মোড নিই তাহলে আমি এটা অ্যাবসলিউট এরর পাবো। বোঝা গেল? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার তোমাকে যদি বলি আমি রিলেটিভ এরর বার করতে। ওকে, এটা এরকম এতটাই সিম্পল। রিলেটিভ এরর কী করে বার করবে? তুমি যে এররটা পেয়েছো সেটাকে যদি তুমি তোমার ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি কি পেয়ে গেলে? রিলেটিভ এরর পেয়ে গেলে। ওকে, পার্সেন্টেজ এরর কী করে বার করবো? তুমি রিলেটিভ ভ্যালুকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি পার্সেন্টেজ এরর পেয়ে গেলে। তাহলে তোমার মেন দরকারটা কি? মেন দরকারটা হচ্ছে, 1 সেকেন্ড প্লিজ, বোঝা গেল? তাহলে ওকে, সরি কথা, তাহলে পার্সেন্টেজ এরর পেয়ে গেলে, তাহলে তোমার মেন যেটা জিনিস সেটা কি, তোমাকে মেন যে জিনিসটা বার করতে হবে সেটা হচ্ছে তোমার কি বার করতে হবে, অ্যাবসলিউট এররটা বার করতে হবে। তাহলে বোঝা গেল? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি অ্যাবসলিউট এরর মানে কি। তুমি ধরো একটা জিনিসকে মেপেছো। ওকে, একটা জিনিস যার ট্রু ভ্যালু একজন রিয়েল ভ্যালু হচ্ছে এক্স। ওকে, বা এক্স এম আমি ধরে নিলাম। ওকে, বা এক্স টি ধরে নিলাম, এটা হচ্ছে ট্রু ভ্যালু। আর তুমি যে মেজারমেন্টটা করেছো সেটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি পাবে? তোমার এরর পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? কোনটার জন্য, কোন মেজারমেন্টের জন্য এরর? x1 মেজারমেন্টের জন্য এরর। ওকে, আচ্ছা, তুমি আবার সেকেন্ড বার মাপলে, সেকেন্ড বার মাপার সময় তুমি সেটাকে x1টা x2 মেপেছো, একটু হয়তো কম বেশি মেপেছো, তাহলে সেক্ষেত্রেও একটা এরর পাবো, x2। ওকে, থার্ড বার মাপলে xt মাইনাস xn, থার্ড, তাহলে ডেল্টা x3। আচ্ছা, n নাম্বার অফ টাইমস মাপলে তুমি এক্স এন বারের সময় যখন মাপছো সেটাও ট্রু ভ্যালু থেকে বাদ দিয়ে দেবো, তাহলে ডেল্টা এক্স এন এরর পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? কিন্তু কোশ্চেনটা কোথায় হচ্ছে, এই ট্রু ভ্যালুটা পাবে কি করে? ট্রু ভ্যালুটা কী করে পাবে? তুমি যেই এক্স এন বার মাপলে, ওকে, এই এক্স এন বার মাপলে এইগুলোকে সব একসঙ্গে যোগ করে দেবে, এক্স এন বাই অ্যাভারেজ বার করে দেবে। এই অ্যাভারেজ, এই এক্স টি ইজ ইকাল টু এক্স অ্যাভারেজ, এটাই হচ্ছে ট্রু ভ্যালু। আমরা ধরে নিই যে এটা কোনো জিনিসকে বারবার মাপলে আমরা ধরে নিই তার অ্যাভারেজটা ওটা ট্রু ভ্যালু। ওকে, এটাই ফিজিক্সের রুল, কারণ এ ছাড়া আর কোনো উপায় নেই বার করার। যে একটা জিনিসের যদি ট্রু ভ্যালু বার করতে হয়, ট্রু লেন্থ যদি বার করতে হয় এটাকে আমি 100 বার মাপবো, 100 বার মেপে আমি অ্যাভারেজ বার করব। প্রতিটা মেজারমেন্টকে যোগ করে আমি 100 দিয়ে ডিভাইড করে যে ভ্যালুটা পাবো সেটাই আমি ট্রু ভ্যালু ধরে নেব। ওকে, আর 100 বার যে মাপলাম প্রতিটা মেজারমেন্টের জন্য আমি এরর ঠিক এইভাবে বার করতে পারবো। তাহলে অ্যাবসলিউট এরর কি হলো? অ্যাবসলিউট এরর হলো ডেল্টা এক্স হচ্ছে এটা অ্যাকচুয়াল এরর। অ্যাবসলিউট এরর যদি আমি এ ধরি, তাহলে এই প্রতিটা এররকে যদি আমি যোগ করি দিয়ে যদি এন দিয়ে ভাগ করি, তাহলে আমি অ্যাবসলিউট এরর পেয়ে যাব। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। বোঝা গেল কিনা? ওকে, রিলেটিভ এরর কী করে পাবো? রিলেটিভ এরর হচ্ছে
এই যে অ্যাবসলিউট এররটা বেরিয়েছে, এটাকে এক্সটি দিয়ে যে ট্রু ভ্যালু ভাগ করে দেবো, কি পেয়ে যাবো, রিলেটিভ এরর, রিলেটিভ টু অফ দ্য রিয়েল ভ্যালু। পার্সেন্টেজ এরর কী করে বার করবো, এইটাকে এই রিলেটিভ এরর এটা 100 দিয়ে গুণ করে দেবো, পার্সেন্টেজ এরর বের হয়ে যাবে। বোঝা গেল? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আচ্ছা সেকেন্ড জিনিসটা কি, সেকেন্ড হচ্ছে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এদের ক্ষেত্রে এররগুলো কীভাবে ক্যালকুলেট করা হয়। ধরো অ্যাডিশন, আমি খুব শর্টে এটা বলবো, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, এদের ক্ষেত্রে এররটা কীভাবে ক্যালকুলেট করে। ওকে, ধরো দুটো লেন্থ আছে এ আর বি ইজ ইকুয়াল টু সি। ধরো এর যখন মেজারমেন্টের সময় আমার ভুল হয়েছে এ প্লাস মাইনাস ডেল্টা এ, আর বি এর মেজারমেন্টের সময় আমার ভুল হয়েছে এ প্লাস মাইনাস ডেল্টা বি। ওকে, তাহলে আমি যে সি এর মেজারমেন্টের সময় আমার কত এরর হবে, তাহলে একটা কাজ আমি দুটো কাজ করেছি, দুটো মানে এরমভাবে বলি, দুটো কাজ করেছি করে আমি দুটো পরীক্ষা দিয়ে আমি ধরো জয়েন্ট এন্ট্রান্স যে দেবে তাকে মেন্স দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে, বা যে কোনো দুটো পরীক্ষা দেওয়ার পরে আমাকে একটা জায়গায় যেতে হবে। ওকে, তাহলে প্রথম পরীক্ষায় আমি খানিক এরর করেছি, সেকেন্ড পরীক্ষায় আমি খানিক এরর করেছি, তাহলে আমার যখন ফাইনাল আমাকে যখন ফাইনাল আমাকে মানে মেজার করবে ওরা, ওকে, বা ইভালুয়েট করবে, তাহলে আমার কি করবে, দুটো পরীক্ষারই এরর আমাকে দেখবে। দুটো পরীক্ষার এরর কি করবে, মাইনাস করবে কি, অবভিয়াসলি না, ডিভাইড করবে কি না, ডিভাইড করবে না, তাহলে কি করবে, অ্যাডিশন করবে, যে দুটো এররকে অ্যাড করে বলে তুমি এতটা এরর করেছো, সুতরাং তোমাকে আমি নেবো না। ওকে, তাহলে এরর অলওয়েজ কি হয়, এরর অলওয়েজ অ্যাডিশন হয় এররের। ওকে, তাহলে সি যখন হবে, সি এর যখন আমি এরর বার করব, আমি যদি ডেল্টা সি বলি, তাহলে এটা কি হবে, অলওয়েজ এরর কি হয়, অ্যাডিশন হয়ে যাবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এরর কিন্তু কখনো সাবস্ট্রাক্ট হয় না। তাহলে বোঝা গেল যে তুমি যদি দুটো জায়গায় এরর করে আসো, তাহলে তোমার এরর কিন্তু অ্যাডই হবে। ওকে, যেমন পাপ যদি দু জায়গায় পাপ করো, পাপ অলওয়েজ অ্যাডই হয়, মানে এররটাকে তুমি একটা পাপ হিসেবে ধরতে পারো, যে তুমি যদি আমার সেক্ষেত্রে সি মাইনাস বি হয়, সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিও হয়, ওকে, তাও তোমার পাপ কিন্তু অ্যাড হবে, তাহলে সেখানেও কিন্তু ডেল্টা সি ইজ ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি হবে। বোঝা গেল, এরর অলওয়েজ অ্যাড হয়। তাহলে আলটিমেটলি এটা কি হবে, এটা সি প্লাস মাইনাস ডেল্টা সি, এখানেও কিন্তু সি প্লাস মাইনাস ডেল্টা সি। বোঝা গেল। ফর অ্যান এক্সাম্পল যদি আমি ধরি করি, তাহলে আমি একটা মেজারমেন্ট নিয়েছি এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু এ যখন মেজার হয়েছে, এ ধরো এ ইজ ইকুয়াল টু 2, এ যখন মেজার হয়েছে, তাহলে এর আমার প্রবলেম ছিল 0.1। ওকে, প্লাস মাইনাস 0.1, আমার 0.1টা কি, 0.1 হচ্ছে আমার এরর, প্লাস মাইনাস 0.1, তার মানে আমি যে মেজারমেন্টটা করেছি সেটার ভ্যালু কীরকম হতে পারে, 1.9 থেকে কি হতে পারে 2.1, এর মধ্যে আমার ভ্যালুটা আছে। ওকে, বোঝা গেল। আচ্ছা, বি ইজ ইকুয়াল টু ধরো 3, তাহলে বি ইজ ইকুয়াল টু 3 প্লাস মাইনাস ধরলাম 0.2, তার মানে কি 2.8 থেকে আমার ভ্যালুটা কোথায় আছে, 3.2, এর মধ্যে কোনো একটা জায়গায় আমার ভ্যালু আছে। তার মানে এই এররটা আমাকে প্লাস মাইনাস হয়, আমি মাইনাসে এরর করেছি, মাইনাসে এরর করলে হয়তো 2.9 ভ্যালুটা, আর তোমার পজিটিভের যে কোনো একটা জায়গায় এরর আছে। ওকে, তাহলে আমি যখন এই দুটো ভ্যালু অ্যাডিশন করব, করে সি বানাবো, তাহলে সি ইজ ইকুয়াল টু হবে কি, সি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 তো 5, সাথে প্লাস মাইনাস এররটা কত, এরর ডেল্টা সি যদি বার করি, ডেল্টা এ প্লাস ডেল্টা বি, ডেল্টা এর এরর কত ছিল 0.1 প্লাস 0.2, টোটাল এরর কত 0.3, তাহলে প্লাস মাইনাস 0.3। তাহলে সি যখন ক্যালকুলেট হয়েছে দুটোর অ্যাডিশন করে, ওকে, তাহলে সি এর অ্যাডিশনে এরর কত হয়েছে, সি এর ভ্যালু কোথা থেকে কোন পর্যন্ত রেঞ্জ হবে, 4.7 থেকে 5.3, এর মধ্যে কিন্তু সি এর ভ্যালুটা লাই করবে। বুঝা গেল। তাহলে এরর কিন্তু অলওয়েজ তোমার কি অ্যাডিটিভ। আমি যদি সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ধরি, তাহলে কী হবে, এ ইজ ইকুয়াল টু কত 2, এরর কত 0.1, ওকে, বি ইজ ইকুয়াল টু 3, আচ্ছা বি মাইনাস এ ধরো, সি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ধরো,
ওকে, হিসেবে করবো, তাহলে 3 মাইনাস 2 1 প্লাস এররটা কত, এরা হচ্ছে প্লাস মাইনাস দিতে হবে, এরর হচ্ছে ডেল্টা সি, ডেল্টা সি কত মানে কি ডেল্টা এ প্লাস ডেল্টা বি, অবভিয়াসলি কত 0.1 প্লাস 0.2 তোমার 0.3, তাহলে 1 প্লাস মাইনাস 0.3। আচ্ছা আমি যদি সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ধরি, তাহলে এখানে -1 আসবে, 2 মাইনাস 3, সেখানেও কিন্তু প্লাস মাইনাস 0.3। তাহলে এরর কিন্তু আমি অলওয়েজ কী করছি, অ্যাডিশান হচ্ছে, তুমি প্লাস করো আর মাইনাস করো, ওকে, অ্যাডিশান করো আর সাবস্ট্রাকশন করো, ওকে। এইবার কি আসবো, এবার আসবো মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, ওকে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে এররটা কীরকমভাবে হয়, ধরো ইকুয়েশনটা আমি প্রথমে লিখে নিই, ওকে, ইকুয়েশনটা যদি আমি লিখি তাহলে কীরকম হবে, ধরো সি ইজ ইকুয়াল টু এ বাই বি, ওকে, তাহলে ডেল্টা সি, ওকে, ডেল্টা সি কীরকমভাবে বার করবো, ডেল্টা সিকে বার করার জন্য আমাকে ইকুয়েশনটা লিখতে হয় ডেল্টা সি বাই সি, এটা তাহলে কি, এটা হচ্ছে রিলেটিভ এরর, ইজন্ট ইট, রিলেটিভ এরর ইজ ইকুয়াল টু কী হয়, আচ্ছা এই বারবার ম্যাথ সলভারটা বন্ধ করতে হবে পরে, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এইটা কিন্তু আমার ক্যালকুলেশন। তাহলে আমি যদি এ ইজ ইকুয়াল টু নিই 4 প্লাস মাইনাস 0.2, ওকে, বি ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 0.4 নিলাম, ক্যালকুলেশন 0.2, তাহলে আমার ডেল্টা সি বাই সি কত হবে, এররটা কীভাবে বার করব, তাহলে ফার্স্ট তোমার সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু 4/2 সমান আমার কত 2, ওকে, তাহলে ডেল্টা সি বাই 2 ইজ ইকুয়াল টু ডেল্টা এ কত, ডেল্টা এ হচ্ছে 0.4, এইট হচ্ছে ডেল্টা এ, কারণ হচ্ছে 4 প্লাস মাইনাস ডেল্টা এ, এটা হচ্ছে 2 প্লাস মাইনাস ডেল্টা বি, তাহলে 0.4/4 প্লাস 0.2/2, তাহলে ডেল্টা সি ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু 0.4/4 প্লাস 0.2/2, ও এটা কী করলাম, সরি এটা ডিভিশনের জন্য আমি করেছি, ওকে, তাহলে আমার আলটিমেটলি কত হলো 0.4/2 প্লাস 0.2, তাহলে আলটিমেট ডেল্টা সি কত হলো 0.2 প্লাস 0.2 ইজ ইকুয়াল টু 0.4। মাল্টিপ্লিকেশন যদি করি, মাল্টিপ্লিকেশন তাহলে কত হবে, সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি বা এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি করলে কী হবে, চল আমি ডেল্টা সি বার করবো, একই ইকুয়েশন ডেল্টা সি বাই সি, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, সিম্পল ইকুয়েশন, একই ইকুয়েশন একই রেজাল্ট বেরোবে, বোঝা গেল, একই রেজাল্ট বেরোবে। বোঝা গেল, তাহলে ডেল্টা সিও কিন্তু এরকম একই রেজাল্ট বেরোবে, তাহলে আমি আলটিমেটলি সিকে কীরকমভাবে লিখবো, সি প্লাস মাইনাস ডেল্টা সি, তাহলে সিটা এখানে কি, সি হচ্ছে 2 প্লাস মাইনাস 0.4, এখানে কী হবে, সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু না একই রেজাল্ট বেরোবে না, সি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস মাইনাস 0.4, বি ইজ ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 0.2, এটা কিন্তু এরর, তাহলে সি ইজ ইকুয়াল টু 8 প্লাস মাইনাস ডেল্টা সিটাকে আমাকে বার করতে হবে, তাহলে ডেল্টা সি বাই সি ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, তাহলে আমার কীরকম ভ্যালু আসবে, ডেল্টা সি ইজ ইকুয়াল, এখানে সি কত 8, তাহলে 8 ইন্টু ডেল্টা এ কত 0.4/a প্লাস 0.2/2, ওকে, তাহলে কীরকম হবে এটা, তাহলে এটা হবে 2 ইন্টু 0.4 প্লাস 4 ইন্টু 0.8, তাহলে মাল্টিপ্লিকেশনে কিন্তু এরর কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশন করার পদ্ধতি কিন্তু একই, ওকে, এখানে এরর কত ছিল 0.2, তাহলে দুটো নাম্বারকে ডিভাইড যখন করেছি এরর কিন্তু আমার কী হয়েছে, কমেনি মানে এটা হয়েছে, কিন্তু যখন দুটো আমি মাল্টিপ্লাই করছি এরর কিন্তু অনেকটা বেড়ে গেছে, কারণ এটা কত 0.8 প্লাস 1.2, তাহলে এরর কত হয়ে গেল 2, বোঝা গেল, তাহলে 2.0 এরর হয়ে গেল, 2 এরর হয়ে গেল, ওকে, শুধুমাত্র এতে তুমি এরর করেছো 0.4, যদি মিটারে বলি 0.4 মিটার এরর করেছো, বা সেন্টিমিটার বলি 0.4 সেন্টিমিটার এরর করেছো, আর বিতে এরর করেছো 0.2 সেন্টিমিটার, তাহলে তাদের যখন মাল্টিপ্লাই করা মানে কি, এরিয়া বার করা, তার মানে ধরো তোমার এ
এটা হচ্ছে 0.4, এটা 0.2। তুমি এই এরিয়া বার করতে এই এ আর এটা কি বি, এতে যদি তুমি 0.4 যদি তুমি ভুল করে থাকো, সেন্টিমিটার ভুল করো, এতে যদি 0.2 সেন্টিমিটার ভুল করো, তাহলে ওভারঅল এরিয়া বার করলো, কারণ এরিয়া মানে কি সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি, এ ইন্টু বি, তাহলে এটা এরিয়া বেরোলো, এরিয়াতে তোমার 2 সেন্টিমিটার ভুল হয়ে যাবে। তাহলে বোঝা গেল কতটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এরর ক্যালকুলেশন। আরেকটা জিনিস আছে, আরেকটা হচ্ছে ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে ধরো সি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার কিউ সি টু দি পাওয়ার এন, এরকম কোনো সিস্টেম আছে। ওকে, এরকম কোনো নাম্বার দিয়ে তোমাকে এরর বার করতে বলেছে। সিম্পল, ডেল্টা সি বাই সি পি ইন্টু ডেল্টা, এটা ডেরিভেটিভ করে বার করা হয়। ওকে, তাই এটা পিটা আগে নেমে আসে, ডেল্টা এ বাই এ প্লাস কিউ ইন্টু ডেল্টা বি বাই বি প্লাস এন ইন্টু ডেল্টা সি বাই সি। এই হচ্ছে আমার ক্যালকুলেশন। ওকে, বোঝা গেল। এই সিটা ডিভিশনে আছে, ডিভিশনে কি কখনো তোমার মাইনাস হয় না? মাইনাস হয় না, অলওয়েজ প্লাস হয়। শুধুমাত্র যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকা মানে কি একটা করে যে পাওয়ারটা গুণ হয়ে যাওয়া। তার মানে যদি তোমাকে যদি এ দিয়ে দেয়, শুধু এ মানে এর একটা ধরো স্কোয়ার আছে, স্কোয়ার এ দিয়ে স্কোয়ারের একটা লেন দিয়ে দিয়েছে। ওকে, লেন কত? 2 ইন প্লাস মাইনাস 0.1, তাহলে 0.1 কি এর হচ্ছে 0.1 হচ্ছে এর এরর। ওকে, তাহলে এই যখন এরিয়া বার করতে দেবে তুমি কী করবে? এ স্কোয়ার করবে, তাই তো? তাহলে সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বা এ ইন্টু এ, তাই তো? তাহলে আলটিমেটলি তুমি কী করলে? আলটিমেটলি তুমি করলে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা, এটাই যদি আমি এ ইন্টু এ লিখি, তাহলে ডেল্টা এ বাই বা 2 ইন্টু ডেল্টা এ বাই এ, এই দেখো যেটা পাওয়ার সেটা আগে নেমে এসেছে। তাহলে এই অ্যাকচুয়াল হলো কি, তুমি যে এররটা করছো এই এররটা ডবল হয়ে গেল। ওকে, সেরকমই যদি টু দি পাওয়ার পি থাকে তাহলে এররটা পি টাইমস মাল্টিপ্লাই হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাথামেটিক্স, এরর ক্যালকুলেশন। ওকে, আর আমাদের কিছু নেই। তাহলে আমরা কি বললাম? সিগনিফিকেন্ট নাম্বার বললাম, রাউন্ড অফ বললাম, আর এরর ক্যালকুলেশন বললাম। এরর ক্যালকুলেশন খুব সিম্পল, সিগনিফিকেন্ট নাম্বার একটু মনে রাখতে হয়, রাউন্ড অফ একটু অর্ধেক মনে রাখতে হয়। বাকি এই চ্যাপ্টারটা খুবই সিম্পল একটা চ্যাপ্টার, তুমি কতটা মনে রাখতে পারছো বা কতটা প্র্যাকটিসের মধ্যে থাকছো সেটার উপর ডিপেন্ড করছে। এক দুবার 3বার প্র্যাকটিস করতে করতে তোমার রেডি হয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে। ওকে।